সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফাতেমা তানজিদ, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়ি। তো গত ক্লাসে আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়ে জীবনী শক্তি নিয়ে পড়িয়েছিলাম। আজকে আমি সেই চতুর্থ অধ্যায়ে আরেকটা বিষয় নিয়ে পড়াবো। এই চতুর্থ অধ্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে পড়িয়েছিলাম সেটা ছিল এটিপি, জৈব মুদ্রার কথা এবং জীবনী শক্তির কথা ছিল সেটা। আর আজকে আমি এই অধ্যায়ে যে দুটো প্রক্রিয়া আছে, একটার নাম সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। আজকে আমি তোমাদের সাথে সালোক সংশ্লেষণ নিয়ে কাজ করব। তো তোমরা জানো সালোক সংশ্লেষণ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা শুধুমাত্র উদ্ভিদরাই করে থাকে এবং উদ্ভিদরা এর মাধ্যমে কাজ করে আমাদেরকে শর্করা জাতীয় খাবার দেয়। এই পৃথিবীতে শুধুমাত্র উদ্ভিদরাই খাবার তৈরি করতে পারে, আর আমরা প্রাণীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে চলো আজকে আমরা কিভাবে উদ্ভিদ খাবারটা তৈরি করে, কোন কোন প্রক্রিয়ায় কিভাবে যাচ্ছে সে সম্পর্কে সমস্ত কিছু জেনে নিই। তো সালোক সংশ্লেষণ আগে বলে নেই একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, একটা জটিল প্রক্রিয়া, একটা দীর্ঘ প্রক্রিয়া। এটার মাধ্যমে উদ্ভিদ কী করে, তার কিছু উপাদানগুলো নিয়ে সে দিনের বেলা কিছু উপাদান নেয়, রাতের বেলা কিছু উপাদান নেয়, সেই উপাদানগুলো নিয়ে রান্না বান্না করে সে আমাদেরকে শর্করা জাতীয় খাবারটা দেয়। সেই শর্করা জাতীয় খাবারটা দেওয়ার আগে সে কী করে, তার মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এখানে সে জমিয়ে রাখবে, কিন্তু তার আগে সে কী করবে, তার নিজের প্রয়োজনে সেটা ব্যবহার করবে। নিজের বিপাকীয় সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে তারপর সে কী করে, আমাদেরকে এটা তার মূল, কাণ্ড, পাতা, ফুল, ফলে জমিয়ে রাখে, আর আমরা প্রাণী সেটার উপর নির্ভরশীল হই এবং সেটা আমরা গ্রহণ করি। তো চলো আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে বিষয় আলোচনায় যাই। তো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস, এই সালোক সংশ্লেষণ কখন মানে সালোক সিনথেসিস মানে সংশ্লেষণ, এভাবে এসেছে আমাদের সালোক সংশ্লেষণ কথাটা। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার চারটা উপাদানের মাধ্যমে খাবারটা তৈরি করে। এই চারটা উপাদানের কোনো একটি উপাদান যদি ঘাটতি হয় তাহলে উদ্ভিদ খাবারটা তৈরি করতে পারে না। তো এই চারটা উপাদান কি সেটা আমরা আগে জেনে নিই। প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড। দ্বিতীয়টা হচ্ছে পানি, মাটি থেকে সেই পানিটা শোষণ করে নেয়। তৃতীয়টা হচ্ছে আলো, আলো বলতে সূর্যের আলো ফোটন কণা। এই ফোটন কণাটা লিখে রাখতে হবে, কারণ আলো বললে আমরা যদি বলি যে আমি ঠিক আছে বাসার যে টিউবলাইটের আলোটা আছে বা আমার বাসার যে আলোটা আছে সেই আলোটা দিই, আসলে তা না, ওই আলোটা মানে কাজ হবে না। সূর্যের আলো যে ফোটন কণাটা আছে সেটা কাজে লাগে উদ্ভিদ কী করে, খাবার তৈরি করে। মূলত এই ফোটন কণাটা আরেকটা উপাদান হচ্ছে ক্লোরোফিল, আরেকটা উপাদান ক্লোরোফিল। মূলত এই ফোটন কণাটাই ক্লোরোফিলটাকে ভাঙতে সাহায্য করে। তো এই চারটা উপাদান যদি কোনো একটা ঘাটতি হয় উদ্ভিদ কিন্তু খাবারটা তৈরি করতে পারে না। কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, সূর্যের আলো, ফোটন কণা, আর একটা হচ্ছে ক্লোরোফিল। এই চারটা উপাদানের সমন্বয়ে কি করে শর্করা জাতীয় খাবারটা তৈরি করে। তাহলে আমরা এই সমীকরণটা দেখে নিই। কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, সূর্যের আলো, ক্লোরোফিলের সাহায্যে সে যেটা তৈরি করে, প্রধান উপাদান যেটা আমাদের প্রয়োজন সেটা হলো শর্করা, তারপর পানি এবং সে অক্সিজেন তৈরি করে। আমরা জানি, আমরা একটা মজার কথা জানি যে উদ্ভিদ আমাদের কি দেয়, অক্সিজেন দেয়। আসলে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয়, আবার কার্বন ডাইঅক্সাইডও দেয়, আবার উদ্ভিদ অক্সিজেনও গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইডও গ্রহণ করে। তো এই অধ্যায়ে আমরা এই যে দুটো প্রক্রিয়া করব, একটার নাম শ্বসন আর একটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। তো একটা প্রক্রিয়া দেখবো উদ্ভিদ আমাদের অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, আরেকটা প্রক্রিয়া দেখবো সে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড আমাদেরকে দিচ্ছে। তো এই সালোক সংশ্লেষণ নিয়ে যখন আমরা কথা বলছি দেখি, তাহলে আমরা এই সমীকরণটা দেখতে পেলাম। আমরা আরো জানলাম সালোক সংশ্লেষণ হলো এমন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়া উদ্ভিদ কী করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, মাটি থেকে পানি নেয়, তারপর সূর্যের আলো ফোটন কণা নেয়, তার দেহে যে ক্লোরোফিলটা থাকে সেটা নিয়ে সে কী করে রান্না বান্না করে আমাদেরকে শর্করা জাতীয় খাবারটা দেয়। এখন উদ্ভিদ এই খাবারটা মূলত কোথায় তৈরি করে? আমরা যখন অনেক সময় প্রশ্ন করি যে উদ্ভিদ কোথায় খাবার তৈরি করে বলতো, তখন খুব দ্বিধায় পড়ে যায় কোথায় খাবার তৈরি করে। তখন আমরা বলি যে বলো মূল, কাণ্ড, পাতা কোথায়, তখন তোমরা বলো যে পাতা। আসলে উদ্ভিদ পাতায় যে খাবার তৈরি করে তা না, উদ্ভিদের দেহের যে
জায়গায় সবুজ অংশ থাকবে, সবুজ কণাটা থাকবে, ওই ক্লোরোফিলটা থাকবে, সে কিন্তু সেখানেই সে খাবারটা তৈরি করবে, সেখানেই সে সালোক সংশ্লেষণ ঘটনাটা ঘটাবে এবং সে খাবারটা তৈরি করবে। এখন ধরো একটা ফুলের বৃদ্ধি, সেও সবুজ, সেখানেও সালোক সংশ্লেষণ হবে। একটা কাঁচা ফল, সেও সবুজ, সেখানেও সালোক সংশ্লেষণ হবে। উদ্ভিদের কাণ্ডটা যদি সবুজ থাকে সেখানেও খাবার তৈরি হবে। পাতাটাতে তো হবে। তো পাতাটাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি এই কারণে যে আমাদের এই অঞ্চলে পাতাটা থাকে চ্যাপ্টা এবং প্রশস্ত, এই কারণে পাতায় দেখা যায় বেশিরভাগ উদ্ভিদ খাবারটা তৈরি করে। তো এখন আমরা জানি বাকি অংশটা দেখে নিই। ব্ল্যাকম্যান নামক একজন বিজ্ঞানী সালোক সংশ্লেষণটাকে দুটো ভাগে ভাগ করেছে। তো আমরা সেই দুটো ভাগ আগে দেখি। 1905 সালে উনি এই দুটো ভাগে ভাগ করেছেন। একটাকে বলেছেন আলোক নির্ভর পর্যায়, আর একটাকে বলেছেন আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আমরা দেখলাম সালোক সংশ্লেষণটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা, আলোক নির্ভর পর্যায়, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়, আলোক নির্ভর পর্যায় বা আলোক পর্যায়, হ্যাঁ এরকম হতে পারে না। আলোক নিরপেক্ষ সেই ক্ষেত্রে আমরা অন্ধকার বলতে পারি, আর আলোক পর্যায়টাকে, আলোক নির্ভর পর্যায়টাকে আমরা বলতে পারি আলোক পর্যায়। তো আজকে আমি তোমাদেরকে আলোক নির্ভর পর্যায় সম্পর্কে আলোচনা করব। তো ব্ল্যাকম্যান, সেটা আমরা আগেই বলেছি, ব্ল্যাকম্যান নামক একজন বিজ্ঞানী দেখা গেছে দুটো ভাগে ভাগ করেছে 1905 সালে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো এখানে দেখো মজার বিষয় যেটা, আলোক নির্ভর, দ্যাট মিনস এখানে আলো অবশ্যই লাগবে, আলো ছাড়া কাজটা হবে না। আর এখানে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, এখানে আলোর প্রত্যক্ষ কোনো প্রয়োজন নাই, আলো ছাড়াই সন্ধ্যাবেলা হবে, ভোরবেলা হবে, বা বিভিন্ন দেশে দেখা যায় যে সূর্য ডুবে গেছে কিন্তু রাতটা একদম গভীর অন্ধকার হতে সময় লেগেছে 9টা 10টা বেজে গেছে। তো সেই ক্ষেত্রেও দেখা যায় ওখানেও আলোক নিরপেক্ষ পর্যায়টা শুরু হয়ে যায়। তো এখন আলোক নির্ভর পর্যায়ে আলোর প্রয়োজন আছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রয়োজন নেই। তো আমি এখানে একটা চিত্র এঁকে তোমাদেরকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমার খাতা কলম নিয়ে বসো। তো দেখো আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলো প্রয়োজন আছে। আমি একটা পাতাই আঁকলাম, যেহেতু আমরা বেশিরভাগ সময় বলি যে উদ্ভিদ খাবার তৈরি করে কোথায়, পাতা। তাহলে এই যে দেখো তোমার একটা পাতা, এখানে আরেকটা জিনিস মনে করে বলে রাখি, উদ্ভিদ কি করে দিনের বেলা আলোক পর্যায়ে তার যতগুলো উপাদান এলিমেন্ট যার মাধ্যমে সে রান্না বান্না করে খাবারটা তৈরি করবে, সে কিন্তু দিনের বেলায় সে তৈরি করে জমা করে রাখে, তৈরি করে সে জমা করে রাখে, স্টোর করে রাখে। আর রাতের বেলা সে কি করে ওগুলোকে নিয়ে কাজ করে আমাদেরকে সরবরাহ দেয়। তো দিনের বেলার যে বিষয়টা দেখো, সূর্যের আলো আছে, পাতাতে ক্লোরোফিল আছে। তো আমরা এখন আলোক পর্যায়টা দেখি, আলোক পর্যায়টা কিভাবে হয়। আলোক পর্যায়ের জন্য সূর্যের আলো অবশ্যই প্রয়োজন আছে। তো সূর্যের আলো উপস্থিতিতে কি হয়, মাটি থেকে যে সে পানিকে শোষণ করে, সেই পানিটা ভেঙে যায়, ভেঙে কি হবে, হাইড্রোজেন প্রোটন হবে আর অক্সিজেন ইলেকট্রন হবে। এই অক্সিজেনটা পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে যায়, অক্সিজেন ইলেকট্রন তৈরি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু বলি যে উদ্ভিদ কি করে আমাদেরকে অক্সিজেন দেয়, উদ্ভিদ শুধুমাত্র সূর্যের আলোর উপস্থিতিতে তখন আমাদেরকে অক্সিজেন দেয়। তো এখন দেখো এখানে যে পানিটা ভাঙলো, এই পানি ভাঙনটাকে বলা হয় ফটোলাইসিস বা পানি সালোক বিভাজন। এখানে দেখো পানিটা যে ভাঙলো, পানিটা ভেঙে কি হলো, যে হাইড্রোজেন প্রোটন হলো, তারপরে ইলেকট্রন হিসেবে বের হয়ে গেল, এটা আমাদের দেখায় না। তো এখানে দুটো চক্র কাজ করে, চক্রীয় আর হলো অচক্রীয়। এই চক্রীয় আর অচক্রীয় আর দুটো সিস্টেম আছে, পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2। এরা কি করে, পুরো আলোক চক্রটাকে, আলোক পর্যায়টাকে নিয়ন্ত্রণ করে। তো এখানে আমি লিখি এই ইলেকট্রন হিসেবে যে অক্সিজেনটা বের হয়ে গেল সেটা আমি লিখলাম। এখন আরেকটা লিখলাম পিগমেন্ট সিস্টেম 1 এবং PS2, তারা কি করে এই পুরো আলোক পর্যায়টাকে নিয়ন্ত্রণ করে থাকে। এখন দেখো এই যে ক্লোরোফিলটা আছে, এই উদ্ভিদের পাতার মাঝে যে ক্লোরোফিলটা আছে, ক্লোরোফিলটা কি করে প্রোটন কণা কি করে প্রচুর পরিমাণে প্রোটন কণা নিয়ে তারপর হাইড্রোজেনের
সে তৈরি করে দুটো শক্তি। মূলত এই দুটো শক্তি তৈরি করা হচ্ছে কি আলোক পর্যায়ের কাজ। একটা নাম হচ্ছে এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, আর একটা হচ্ছে NADPH2। আমি এই দুটোর সাথে নিয়ে আসছি, এটা হাইড্রোজেন আয়নের সাথে আমি নিয়ে আসছি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। আমাদের বন্ধুরা আছে জিনিসটা। এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, যা তৃতীয় বন্ধনীতে কি করে শক্তিটা শেষ সঞ্চয় করে রাখে। আর হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট, এদেরকে বলা হয় হচ্ছে আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি আমাদের মনে রাখতে হবে। একটা মনে রাখতে হবে পানিটা যে কিনেছে এই ফটোলাইসিস, আর একটা মনে রাখতে হবে আত্তীকরণ শক্তি। মূলত এই যে এটিপি এবং NADPH2, এই এটিপি এবং NADPH2 তৈরি করা হচ্ছে কি আমার আলোক পর্যায়ের কাজ। এই ক্ষেত্রে সৌরশক্তি কি করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তখন দেখা যায় এই যে প্রোটনটা আছে, হাইড্রোজেন প্রোটনটা, সে সূর্যের আলোর প্রোটন কণা এবং ক্লোরোফিলের সাহায্যে অজৈব অ্যাসিড তৈরি করে এবং ADPর সাথে একটা অজৈব ফসফেটকে সে যুক্ত করে তখন তৈরি করা হচ্ছে কি ATP। তাহলে দেখো আমাদের কাছে বিষয়টা কত সোজা হয়ে গেছে। আলোক পর্যায়ের জন্য সূর্যের আলো অবশ্যই প্রয়োজন। এখানে পানি ভাঙবে, পানি ভেঙে হাইড্রোজেন প্রোটন হবে আর অক্সিজেন ইলেকট্রন হবে। এই ইলেকট্রনটা পথরের মাধ্যমে বের হয়ে যাবে। তারপর কি হবে, দুটো সিস্টেম কাজ করবে এখানে, আর দুটো চক্র কাজ করবে, একটা চক্রীয় আর একটা অচক্রীয়। এটা আমরা যখন উপরের কাছে যাব তখন আমরা এই দুটো বিষয় জানবো। এখন আমরা ওদিকে যাচ্ছি না। এই পানির ভাঙাটাকে বলা হয় ফটোলাইসিস। পানির ভাঙাটাকে আমরা কি বলি? ফটোলাইসিস। এই পানির ভাঙার পরে যে হাইড্রোজেনটা হয়েছে সে হাইড্রোজেন প্রোটন হিসেবে আছে, সে ক্লোরোফিলের সহায়তায়, প্রোটন কণার সহায়তায় তখন সে কি করে ATP এবং NADPH2 তৈরি করে। একটা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট আর একটা হচ্ছে NADPH2, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট তৈরি করে। এই ATP এবং NADPH2 তৈরি করা হচ্ছে আলোক পর্যায়ের কাজ, এছাড়া সে কোনো কাজ করে না। তো এই সালোক সংশ্লেষণে এই দুটো উপাদানকে সে কি করে কাঁচামাল হিসেবে রেডি করে রাখে, এরপর আর তার কোনো কাজ থাকে না। তাহলে এই ATP এবং NADPH2 কে আমরা বলে থাকি হচ্ছে আত্তীকরণ শক্তি। তো এই যে আমরা আলোক পর্যায়টা দেখলাম, আলোক পর্যায়ে আমরা আবার সেই রাসায়নিক বিক্রিয়াটাতে যাচ্ছি। আলোক পর্যায়ে সালোক সংশ্লেষণের যে রাসায়নিক বিক্রিয়াটা ছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া এখানে বলে থাকে। তাহলে কিভাবে জারণ বিজারণ হলো? তো আমরা লিখেছিলাম কার্বন ডাইঅক্সাইড পানি মিলে তৈরি করেছিল, সূর্যের আলো আর ক্লোরোফিল নিয়ে তৈরি করেছিল, আলো আর ক্লোরোফিল নিয়ে তৈরি করেছিল, তৈরি করেছিল কি শর্করা তারপর পানি উৎপন্ন হয়েছিল আর অক্সিজেন উৎপন্ন হয়েছিল। পানি H2O, তো এই ক্ষেত্রে দেখো এখানে যে পানিটা ভাঙলো, পানি ভেঙে দেখো কি হচ্ছে, পানিটা ভেঙে কি হয়েছিল হাইড্রোজেন প্রোটন আর ইলেকট্রন বের হয়ে গেছে। পানিতে এখানে 12 অণু পানি আর এখানে হচ্ছে কি আমাদের 6 অণু পানি। 12 অণু পানি থেকে 6 অণু পানি যদি যায় তাহলে কয় অণু পানি থাকে? অবশিষ্ট 6 অণু পানি আছে। তো এইখানে দেখো কি হয়, হাইড্রোজেন প্রোটন হিসেবে থাকে। আমরা জানি জারণ কাকে বলে, যখন কেউ ইলেকট্রন প্রদান করে, ইলেকট্রন প্রদান করাকে প্রসার করে। তো এখানে পানিটা যখন ভাঙে হাইড্রোজেন, পানিটা ভাঙলে যে অবস্থাটা হয় সেই অবস্থাটা এটা। তো এখানে দেখো অক্সিজেনটা কিন্তু ইলেকট্রন হিসেবে যাচ্ছে, আর আমরা জানি যে যখন কেউ ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা হয় জারণ, আর যে ইলেকট্রন গ্রহণ করে সেটা হয় বিজারণ। তো অক্সিজেন যদি ইলেকট্রন ত্যাগ করে আর সেই ইলেকট্রনটা গ্রহণ করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা কি এই কথা বলতে পারি না যে এখানে জারণ বিজারণ একসাথে হয়েছে? তো সেই জন্য বলা হয় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া। তো আমরা যে উদ্ভিদের যে অংশে কাদের খুব বেশি সালোক সংশ্লেষণ হয়, স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোক
কারণ জলজ উদ্ভিদের জলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে। স্থলে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড আছে তার পরিমাণটা এত বেশি না, 0.03%, আর জলে হচ্ছে গিয়া 0.3% হচ্ছে থাকে কার্বন ডাইঅক্সাইড। সে কারণে দেখা যায় যে পানিতে যে উদ্ভিদগুলো আছে তাদের মাঝে সালোক সংশ্লেষণের হারটা বেশি হয়ে থাকে। আর পাতায় যখন হয় তখন দেখা যায় যে পাতার মেসোফিল টিস্যুতে এই সালোক সংশ্লেষণটা বেশি হয়। আর সালোক সংশ্লেষণের বাই প্রোডাক্ট হিসাবে, উপজাত দ্রব্য হিসাবে অক্সিজেন এবং পানি বের হয়ে যায়। তাই এই দুটো উপাদানকে আমরা বলবো হচ্ছে গিয়া উপজাত দ্রব্য। উপজাত দ্রব্য। তাহলে আশা করি তোমরা এই সালোক সংশ্লেষণের আলোক পর্যায় নিয়ে তোমাদের মাঝে আর কোনো সমস্যা থাকবে না। তুমি যদি চিত্রটার মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করো, তাহলে চিত্রটার মাধ্যমে যখন পড়বে, দেখো আমার চিত্রটা আঁকতে কিন্তু 1 মিনিটের সময় কম সময় লেগেছে। তাহলে এই চিত্রটার মাধ্যমে যদি তুমি পড়াটা দিতে যাও তাহলে তোমার পড়াটা সোজা হয়ে যাবে। চিত্রটা এঁকে তুমি ওটা দেখে 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 তুমি লিখতে পারবে যে আসলে আলোক পর্যায়ে কী হয়েছিল। সূর্যের আলো ছিল, তারপর ওখানে পানি ভাঙলো, কে ইলেকট্রন হলো, কে প্রোটন হলো, তারপর আত্তীকরণ শক্তিটা কী ছিল, কারা কারা হয়েছিল, তারপর পানিটা ভাঙাটাকে কি বলেছিল, ওখানে কে কে এই পুরোটা পর্যায়কে নিয়ন্ত্রণ করেছিল, এটা তুমি বলতে পারবে। তারপর তুমি বলতে পারবে যে এটা একটা সালোক সংশ্লেষণটা উপজাত দ্রব্য হিসেবে কে বের হয়ে যাচ্ছে সেটা তুমি জানবে। তারপর তুমি জারণ বিজারণ যেগুলো কীভাবে জারণ হলো কীভাবে বিজারণ হলো সেটা তুমি বলতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। আমরা এর পরের যে অংশটা সালোক সংশ্লেষণের আরেকটা ভাগ আমি পড়াবো, সেটা হলো সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। আগামী ক্লাসে আমি সেটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে।